আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের নবম অধ্যায়ের বেসিকের সর্বশেষ যে পর্ব সেটি নিয়ে। তো দেখো, এই পর্বে আলোচনা করা হবে পানির দূষণ ও পানির বিশুদ্ধকরণ নিয়ে। আচ্ছা, তো আমরা এখন এই প্রত্যেকটা পয়েন্ট একটু আলোচনা করব, জানার চেষ্টা করব আসলে পানি কিভাবে দূষিত হয়, এটির মধ্যে কোন কোন কারণ থাকতে পারে। ওকে, সো দেখো, ফার্স্টে আমাদেরকে এখানে বলতেছে যে পানি দূষণ মানে পানি কেন দূষিত হয়। তো দেখো, লেখাগুলো একটু ছোট ছোট, বাট আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ফার্স্ট অফ অল বলতেছে যে প্রতিটি জীবের জন্য প্রচুর বিশুদ্ধ পানির প্রয়োজন, কিন্তু এই পানি নানানভাবে দূষিত হচ্ছে। মানে পানি আসলে কেন দূষিত হয় আমরা এখন সেই পয়েন্টটা জানবো। আমাদের 1 নম্বর পয়েন্টে কি বলতেছে দেখো, যে গৃহস্থালীর বজ্র বা মলমূত্র বৃষ্টির পানিতে বা অন্যভাবে ধুয়ে নদী, নালা, খালবিল, পুকুর প্রভৃতি জলাশয় এসে পড়েছে। মানে কি, আমরা যে এই যে থালা বাসন ধুই, আমাদের মলমূত্র কোনো কারণে যদি নির্দিষ্ট জায়গায় স্টোর করা না হয়, তাহলে এইগুলা বৃষ্টির পানির সাথে ধুয়ে নদী, নালা, খালবিলে এসে পানিটাকে দূষণ করতেছে, নাম্বার 1। নাম্বার 2, হাসপাতাল থেকে বিভিন্ন ঔষধপত্র, রোগীর বিভিন্ন ব্যবহার্য দ্রব্য ধুয়ে বিভিন্ন জলাশয়ের পানিতে এসে পড়তেছে। তার মানে কি, হাসপাতালে কি থাকে, কেমিক্যাল বর্জ্য পদার্থসমূহ থাকে, সেগুলো যখন তুমি কোনো একটা খোলা জায়গায় ওয়াশ করবা, সেই দূষিত পানিটা সব জায়গায় ছড়িয়ে পড়ে পানিকে কি করতেছে, দূষণ করতেছে। কৃষি ক্ষেত্রে ব্যবহৃত সার এবং কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদী, নালা, খালবিল, পুকুরে পানিতে এসে পড়তেছে। সো কৃষিক্ষেত্র থেকেও পানি দূষণ করতে পারে। 4 নম্বরে, শিল্প কারখানা থেকে বিভিন্ন রাসায়নিক বজ্র, বিভিন্ন যানবাহন থেকে বিশেষ করে জ্বালানি বজ্র পানিতে এসে পড়ে, ফলে পানি দুর্গন্ধযুক্ত ও বিষাক্ত হয়ে পড়ে। 4 নম্বরে 2টা পয়েন্টের কথা বলছে। একটা হচ্ছে যানবাহন, আমাদের নৌযানগুলো থেকে তেল এটা কি পানিতে পড়ে যায়। তারপরে হচ্ছে যে শিল্প কারখানা থেকে যে দূষিত যে পদার্থগুলো, সেগুলো আমরা সরাসরি কোথায় ফেলি, পানিতে ফেলে দেই। সো এই যে এইখানে মূলত এই কথাগুলো তোমাকে এখানে বলা হয়েছে। আচ্ছা, 5 নম্বরে বলতেছে দেখো, এসব বজ্র থেকে বিভিন্ন ধরনের দূষক পদার্থের সাথে পানিতে লেড, ক্যাডমিয়াম, মার্কারি, ক্রোমিয়াম প্রভৃতি ভারী ধাতু মিশে পানিকে কি করে, দূষণ করতে পারে। এবং এই যে ভারী ধাতুগুলোর কথা বলতেছে, লেড, ক্যাডমিয়াম, মার্কারি, ক্রোমিয়াম, এরা কি করতে পারে, আবার ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, ওকে। আর 6 নম্বরে একটা পয়েন্ট বলেছে যে আবার মানুষের কর্মকাণ্ডে শুধু ভূপৃষ্ঠের পানি নয়, ভূগর্ভস্থ পানিও দূষিত হচ্ছে। যেরকম অগভীর নলকূপের সাহায্যে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে তারপরে হচ্ছে কি বলতেছে, উত্তোলনের ফলে এবং অতিরিক্ত খননের ফলে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক পাওয়া যাচ্ছে। আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ, এটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত আর্সেনিক পানি পান করলে মানুষের মৃত্যুপর্যন্ত হতে পারে। আচ্ছা, এটা একটু বুঝাই দিই। দেখো, আমাদের যেই পানিটা আমরা গ্রহণ করি, সেই পানিটা আসে কোন জায়গা থেকে, মাটির নিচ থেকে সেই পানিটা আসে। তো এই পানিগুলো যদি আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি, তখন কি হবে, ওই পানির লেয়ারটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। অথবা অনেক সময় হয় যে এই দূষিত পদার্থগুলো সেখানে গিয়ে জমা হয়ে গিয়ে ভূগর্ভস্থ পানিও দূষিত হতে পারে। এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলেছি, আর্সেনিক। আমরা আর্সেনিক গ্রহণ করি, পানিতে আর্সেনিক থাকে, কিন্তু সেটা নির্দিষ্ট পরিমাণ। এর থেকে বেশি পরিমাণ আর্সেনিক যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা সেখান থেকে কি হতে পারি, আমরা সেখান থেকে এফেক্টেড হতে পারি। আর্সেনিকে আক্রান্ত রোগী একটা সময় আস্তে 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 তার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তো অতএব এই ব্যাপারগুলোতে আমাদের খুবই খুবই সতর্ক থাকা প্রয়োজন। গেল এইটুকু। এবারে আসো, আমরা এতক্ষণ যাবৎ দূষণের কারণগুলো জানলাম। 6টা পয়েন্টে মোটামুটি অনেক কথা এখানে তুলে ধরা হয়েছে। এবারে আসো, দূষণটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, পানি দূষণটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আমরা আমাদের দেশের বড় বড় শহরগুলোতে তারপর হচ্ছে শোধনাগার রয়েছে। মানে যেখানে আমরা বজ্র পদার্থকে আমরা আবার পুনরায় হচ্ছে রিফাইন করার চেষ্টা করি। আচ্ছা, তা আবার প্রয়োজনের তুলনায় অনেক কম। তারপর হচ্ছে যে পয় নিষ্কাশন প্রণালীর বজ্র এবং হচ্ছে যে গৃহস্থ চালের পচনশীল বজ্র থেকে আমাদের বায়োগ্যাস উৎপাদনের পাশাপাশি আমরা জৈব সার পাওয়া যেতে পারে। এই বিষয়ে যথেষ্ট উদ্যোগ নিলে পরিবেশ এবং পানি দূষণের হার হ্রাস পাবে। খুব ভালো একটা কথা এখানে বলেছে যে আমরা কিন্তু আমাদের যে বজ্র পদার্থগুলো আছে, এই বজ্র পদার্থগুলোকে আমরা চাইলে কাজে লাগাতে পারি। এখান থেকে চাইলে আমরা এনার্জি উৎপাদন করতে পারি, বিভিন্ন বায়োগ্যাস উৎপাদন করা যেতে পারে। তো এই কথাগুলোই এখানে বলেছে। প্লাস হচ্ছে যে বজ্র শোধনাগার রয়েছে, সেখান থেকে কি করা হয়, সেগুলোকে রিফাইন করা হয়। মানে যেগুলো কাজে লাগানো যায় সেগুলোকে আমরা পুনরায় সেখান থেকে নিয়ে আসি, দেন সেটার ক্ষতির মাত্রাটা কমিয়ে দেন আমরা আমাদের পরিবেশে বিমুক্ত করে দিই বা পরিবেশে ছেড়ে দিই। আচ্ছা, দেন কি বলছে, ছোট ছোট বায়োগ্যাস প্লান্ট স্থাপন করলে মানুষ এবং পশু পাখির মলমূত্র এবং গৃহস্থালীর বজ্র ব্যবহার করে আমরা কি করতে পারি, বায়োগ্যাস ও জৈব সার পাওয়া যেতে পারে, যা আমাদের জ্বালানি সংকট হ্রাস
এবং কৃষিক্ষেত্রে সারের খরচ কমাতে সহায়তা করবে। খুব ভালো একটা কথা বলেছে যে আমরা চাইলে কি করতে পারি, বায়োগ্যাস প্লান্ট, এই যে এখানে বলেছে যে দেখো বায়োগ্যাস প্লান্ট আমরা চাইলে স্থাপন করতে পারি। তো এটা কি করবে, মানুষ এবং পশু পাখির বর্জ্য পদার্থ থেকে গ্যাস উৎপাদন করবে এবং যেখান থেকে আমরা শুধু গ্যাসই উৎপাদন করবে না, বায়োগ্যাস ব্যতীত জৈব সার পাওয়া যাবে যা আমাদের জ্বালানির সংকট হ্রাস করবে, কৃষিক্ষেত্রে খরচ কমাতে সাহায্য করবে। এরপরে কি বলছে দেখো, যে প্রত্যেক শিল্প কারখানায় বজ্র পরিশোধনাগার স্থাপন করা বাধ্যতামূলক করতে হবে। কোনো অবস্থাতে শিল্প কারখানার বজ্র পরিবেশে বা উন্মুক্ত জলাশয়ে ফেলা যাবে না। যে শিল্প কারখানার যে বজ্র পদার্থ যেগুলো আছে সেগুলো আমরা কখনোই বাহিরে ফেলবো না, এটাই বলতে চাচ্ছে যে সেগুলো আমরা কখনোই বাহিরে কোথাও খোলা জায়গায় এটা ফেলা যাবে না। এই ব্যাপারে আমাদেরকে খুবই খুবই সতর্ক হতে হবে। আচ্ছা, গেল এটা। দেন বলতেছে যে পরিবেশ অধিদপ্তরকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। মনে রাখতে হবে দেশ যদি সচেতন হয় তখন দূষণ রোধ সবচেয়ে বেশি কার্যকর হবে। মানে দেশের মানুষকে যদি আমরা সচেতন করতে পারি, জনবলকে যদি আমরা সচেতন করতে পারি, তাহলে সেখান থেকে মূলত দূষণটা খুব ভালোভাবে রোধ করা যাবে। এটা আসলে ফোর্স করে আইন বা নিয়ম কানুনের মধ্যে সেটা আসলে করা যাবে না। আমাদের সচেতনতাই আমাদের দেশের পানির যেই সমস্যা আছে বা আমাদের পয় নিষ্কাশনের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করা সম্ভব। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা বিশুদ্ধতার পরীক্ষা, মানে পানি বিশুদ্ধকরণ পরীক্ষার ক্ষেত্রে তুমি কি কি জিনিস আসলে ফলো করবা। প্রথম কথাই হচ্ছে দেখো বর্ণ গন্ধ পর্যবেক্ষণ। আচ্ছা, বিশুদ্ধ পানি বর্ণহীন ও গন্ধহীন স্বচ্ছ তরল পদার্থ। এতে সামান্য পরিমাণে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, তবে কোনো কোনো খনিজ লবণ পানিতে অধিক পরিমাণে দ্রবীভূত থাকলে পানি দূষিত হয়। কোনো পানিতে গন্ধ পাওয়া গেলে বা ঘোলাটা দেখা গেলে অথবা ফিল্টার পেপারে ছাকা হলে তলানি পাওয়া গেলে ওই পানিটা দূষিত পানি। এখানে কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে বিশুদ্ধ পানি হবে বর্ণহীন এবং গন্ধহীন। এখানে সামান্য খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, যেটাকে বিশুদ্ধ ধরা হয়। এবারে এইটার বাদে তুমি যদি অনেক বেশি লবণ দ্রবীভূত অবস্থায় পাও, অথবা তুমি যদি এরকম হলো যে যেই পানিটা ঘোলাটে সেটাকে তুমি ফিল্টার পেপার দিয়ে ছাকা হলে তোমাকে তলানি আকারে কোনো একটা বিষয় পাওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে যে না, ওই পানিটা আসলে দূষিত, ওই পানির মধ্যে কিছু একটা মিশ্রিত অবস্থায় আছে। বিশুদ্ধ পানিতে তো লবণ ব্যতীত অন্য কোনো কিছু মিশ্রিত অবস্থায় থাকবে না। বাট যদি আমরা পানির মধ্যে কোনো কিছু মিশ্রিত অবস্থায় পাই, ওইটাকে আমরা বিশুদ্ধ না ধরেই ট্রিটমেন্ট করে ফ্রেশ করে দেন বিশুদ্ধ করে তারপরে আমরা সেই পানিটা গ্রহণ করব। গেল, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলতেছে, পানির তাপমাত্রা। তো আসলে এখানে বলতেছে যে গ্রীষ্মকালে পানির তাপমাত্রা থাকে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, কখনো তা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হতে পারে। কোনো কারণে পানির তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি হলে তাপ দূষণ হয়েছে বলে ধরা হয়। বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি ঠান্ডা করার পানি ব্যবহার করি আমরা। বয়লারে পানি সরাসরি জলাশয়ে মুক্ত হলে পানির তাপ দূষণ হয়। থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা নির্ণয় করে পানির তাপ দূষণ শনাক্ত করা যায়। সহজ হিসাব বলে দেয়। এখানে কি বুঝাইছে, এখানে বুঝাইছে যে গ্রীষ্মকালে পানির তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকে, এটা নর্মাল। বা কখনো খুব বেশি গরম পড়লে সেটা 40 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। অবশ্যই বাংলাদেশে এটা 40 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম বাংলাদেশে পড়ে না, উত্তর অঞ্চলের বিভিন্ন জায়গায় এটা হতে পারে। এখন যদি যদি তোমার কোথাও তাপমাত্রা ধরো 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তাহলে বুঝতে পারি পানি দূষিত, ওই পানিটার মধ্যে কোনো একটা ভেজাল রয়েছে যার কারণে এটা 50 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কি হইতে পারে? নাম্বার 1, আমরা বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি ঠান্ডা করার জন্য, আচ্ছা আমি এটাকে ক্লিন করে দেখাই। বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি ঠান্ডা করার জন্য আমরা এই পানিটা ব্যবহার করি। আবার অনেক সময় হয় যে বয়লারের পানি সরাসরি জলাশয়ে মুক্ত করে। বয়লার কি করে? তাপ উৎপন্ন করে না। সো এই পানিটা যখন আমরা সরাসরি গরম পানিটা যখন আমরা এই জলাশয়ের মধ্যে ফেলবো, তখন ওই পানিটা কি হয়ে যাবে? তাপটা বেড়ে যাবে আর কি। তার মানে গরম পানি বা পানির তাপমাত্রা যখন বেড়ে যাবে, তখন বুঝতে হবে যে না, এই পানি কোনো একটা জায়গায় ইউজড হয়ে দেন আমাদের এখানে এসেছে, যার কারণে পানির তাপমাত্রাটা অনেক বেশি দেখাচ্ছে। তো আমরা চাইলে থার্মোমিটার থেকে এই পানির তাপমাত্রাটা শনাক্ত করতে পারি। তো এখানে থার্মোমিটার থেকে তুমি শনাক্ত করবা, তুমি একটা রুমের একটা তাপমাত্রা অ্যারাউন্ড হিসাব করবা থার্মোমিটার থেকে, আর পানির তাপমাত্রা হিসাব করে তারতম্য করেই বুঝতে পারবা যে এই পানিটা কি তোমার ভালো নাকি খারাপ। আবার দেখো এখান থেকে আরও একটা জিনিস হতে পারে, পানির তাপমাত্রা কমে যাওয়া। গ্রীষ্মকালে বলতেছে পানির তাপমাত্রা 30 থেকে 35, সেখানে যদি তোমার হাতে 10 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা পানি থাকে, তাহলে বুঝতে হবে এই পানিটা কোনো একটা জায়গা থেকে এসেছে। নর্মাল পানি তো আর না, নর্মাল পানি তো আর গ্রীষ্মকালে 10 ডিগ্রি সেলসিয়াস হবে না। শীতকালে সেটা 10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, কিন্তু গরমকালে তো সেটা 10 ডিগ্রি সেলসিয়াস হবে না। সো যদি এরকমও পানি পাই, তাহলে বুঝতে হবে যে না, যে এই পানির সাথে কিছু একটা মিশ্রিত অবস্থায় আছে। পানির পিএইচ এর মান,
খেয়াল করো, এখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা ইনফরমেশন তোমাকে দিয়েছে। বলছে পানির পিএইচ এর মান যদি 4.5 থেকে কম এবং 9.5 অপেক্ষা বেশি হয়, মানে 4.5 থেকে কম আর 9.5 থেকে যদি বেশি হয় তাহলে তা জীবের বসবাসের অযোগ্য হয়ে পড়ে, সেখানে কোনো জীব সার্ভাইভ করতে পারবে না। পিএইচ পেপার বা পিএইচ মিটার ব্যবহার করে পানির পিএইচ এর মান নির্ণয় করা যেতে পারে। পিএইচ পেপার বা পিএইচ মিটার এগুলো ব্যবহার করে আমি পানির পিএইচ এর মান সহজে কি করতে পারি, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি। আচ্ছা গেল। বিওডি, বিওডি ফুল ফর্ম কি বলতো? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ আমি একটু সহজে বুঝাই, বিওডি বলতে আসলে বোঝানো হচ্ছে যে পানিতে আমরা কি করি, বিভিন্ন পদার্থ আমরা ফেলে দেই পানিতে। এর মধ্যে যেগুলো আমাদের জৈব পদার্থ, ভাত হতে পারে, কোনো মৃত প্রাণীর জীবজন্তু হতে পারে, মৃত প্রাণী হতে পারে আর কি, এক কথায় মৃত প্রাণী হতে পারে, অথবা এরকম কোনো জীব, এরকম কোনো একটা কিছু যেটা জৈবিক, এমনকি কোনো মানুষের লাশও হতে পারে। ঠিক আছে কথাটা? আচ্ছা তাহলে কি করবে বলতো? এই যে ভাত ফেলে দিচ্ছি, বিভিন্ন খাবারের খোসা, মানে ফলের খোসা আমরা ফেলে দিচ্ছি, মৃত প্রাণীকে আমরা পানিতে ফেলে দিচ্ছি, ব্যাকটেরিয়া এসে ওই প্রাণীটাকে কি করবে, ভেঙে ফেলবে। ভেঙে একটা সময় তুমি দেখবে যে এখানে কিচ্ছু নাই, তাহলে ব্যাকটেরিয়া যে ভাঙবে, ব্যাকটেরিয়া কি করবে, পানিতে দ্রবীভূত যে অক্সিজেন আছে সেই অক্সিজেনগুলোকে নিজেরা খেয়ে ফেলবে। মানে ব্যাকটেরিয়ার এনার্জি হচ্ছে অক্সিজেন। তাহলে আমি যেই পানিতে মৃত প্রাণী ফেলবো, ওই পানিতেও তো অক্সিজেন রয়েছে, ব্যাকটেরিয়া এসে ওই পানির অক্সিজেনটাকে খেয়ে ফেলবে, খেয়ে তারা এই প্রাণীটাকে আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কমে যাবে আর কি। তো এই কথাটাই বলতেছে বিওডি, মানে এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে কতটুকু অক্সিজেন তোমার দরকার। দেখো বিওডি এর বাংলা অর্থ হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষক, দেখো পচনযোগ্য জৈব দূষক বলতে যেই দূষকগুলোকে আমরা চাইলে পচাতে পারি। আচ্ছা ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যেই পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানির বিওডি বলে। মানে এক লিটার পানিতে তোমার যতটুকু জৈব পদার্থ থাকবে, এদেরকে তুমি ব্যাকটেরিয়া দিয়ে ভাঙতে চাও, এই ব্যাকটেরিয়াগুলোর কি পরিমাণ অক্সিজেন তোমার লাগবে সেটাকেই বলা হচ্ছে বিওডি। কোনো পানির বিওডির মান যত বেশি হয় সেই পানি তত বেশি দূষিত হয়। অর্থাৎ ব্যাপারটা বোঝাই, বিওডি মানে কি বলতো, ব্যাকটেরিয়ার কতটুকু অক্সিজেন দরকার। এখন ব্যাকটেরিয়ার ধরো ফর এক্সাম্পল আমি বললাম যে 2 লিটার অক্সিজেন দরকার, কথার কথা এরকম বললাম যে ব্যাকটেরিয়ার 2 লিটার অক্সিজেন দরকার। আবার বললাম ব্যাকটেরিয়ার 10 লিটার অক্সিজেন দরকার। তাহলে যখন আমি বলবো যে হ্যাঁ এখানের ব্যাকটেরিয়ার 10 লিটার অক্সিজেন দরকার, তখন বুঝতে হবে যে ওইখানে দূষক পদার্থ অনেক বেশি আছে। দূষক পদার্থ বেশি তার মানে ব্যাকটেরিয়ার বেশি অক্সিজেন লাগবে, দূষক পদার্থ কম তার মানে ব্যাকটেরিয়ার কম অক্সিজেন লাগবে। এজন্য বিওডির মান যখন বেশি হবে তখন বুঝতে হবে যে তোমার ওইখানে দূষক পদার্থ বেশি এবং ব্যাকটেরিয়ার বেশি অক্সিজেন প্রয়োজন। বিওডির মান যখন কম হবে তখন বুঝতে হবে যে দূষক পদার্থ কম, ব্যাকটেরিয়ার কম অক্সিজেন প্রয়োজন। এজন্য জাস্ট আমরা লাস্ট এই কথাটা বলেছি। আচ্ছা এরপরে দেখো কি বলতেছে, এরপরে বলতেছে সিওডি। সিওডির ফুল ফর্ম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ আমি একটু বলে দেই, সিওডি দ্বারা বোঝানো হচ্ছে, তো এতক্ষণ তো আমরা হচ্ছে গিয়ে যে জৈব পদার্থ নিয়ে কথা বলেছি, এবারে অজৈব পদার্থ তোমার এখানে আসতে পারে। তো সিওডির মধ্যে যে শুধুমাত্র অজৈব পদার্থ আসবে এমনটা না, আমাদের যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া কিন্তু জৈব পদার্থকেও পচায়, অজৈব পদার্থকেও যারা আছে তাদেরকেও পচাতে পারে। প্লাস্টিক ব্যতীত সকল জৈব অজৈব পদার্থকে ব্যাকটেরিয়া ভেঙে ফেলতে পারে, ভেঙে সেটাকে একদম মানে ওই জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন করে ফেলতে পারে। তার মানে এই যে সিওডি বলতে মূলত বোঝানো হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কিন্তু আসলে এটার মধ্যে তোমার জৈব এবং অজৈব উভয় প্রকার পদার্থকে ভাঙতে ব্যাকটেরিয়ার যতটুকু অক্সিজেনের প্রয়োজন হয় এটাকেই আমরা এক কথায় সিওডি বলি। সিওডির মধ্যে জৈব পদার্থও আসতে পারে, সিওডির মধ্যে অজৈব পদার্থও আসতে পারে, উভয়ই আসতে পারে। তো বোথ কেসে আমরা সিওডিটা হিসাব করব। তো আসো এখানে আসলে কি বলতেছে দেখো, যে সিওডি এর বাংলা অর্থ হলো রাসায়নিক অক্সিজেন চাহিদা। সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। 1 লিটার পানিতে উপস্থিত দেখো এই যে জৈব ও অজৈব, এই লাইনটিকে খুব মার্ক করলাম। আমি কি বললাম যে সিওডির মধ্যে কি আসবে, জৈব পদার্থও আসবে, অজৈব পদার্থও আসবে। কেমিক্যালের মধ্যে জৈব অজৈব দুটোই আসবে। রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে উক্ত পানির সিওডি বলে। কোনো পানির সিওডির মান যত বেশি হবে সেই পানি তত বেশি দূষিত হবে। সো আমরা এই কথাটা এখানেও বলবো যে ধরো কোনো পানির সিওডির মান হচ্ছে 2 আর কোনো পানির সিওডির মান হচ্ছে 5, তার মানে 2 লিটার অক্সিজেন আর 5 লিটার অক্সিজেন। তো এখানেই আমাদের হিসাবটা যে 5 লিটার অক্সিজেন মানে এখানে বেশি পরিমাণ দূষক পদার্থ আছে, এখানে আমার ভাঙতে ব্যাকটেরিয়ার বেশি অক্সিজেন প্রয়োজন হবে। এইভাবে আমরা আসলে জিনিসগুলোকে ক্লারিফিকেশন করতে পারি বা ব্যাখ্যা করতে পারি।
এখানে দেখো কিছু কথা বলছে যে বিওডি ও সিওডি উভয় পানির দূষণ মাত্রা প্রকাশ করতে ব্যবহৃত হয়। কোন পানির সিওডি এর মান বিওডি অপেক্ষা বেশি হয়? ব্যাখ্যাটা একটু বোঝাই। বিওডিতে কে আসে? শুধু জৈব। আর সিওডিতে কে আসে? জৈব প্লাস অজৈব উভয়। সিওডিতে কিন্তু জৈব অজৈব দুইটাই আসতেছে, আর বিওডিতে আসতেছে কি? শুধু জৈব আসতেছে। তার মানে এক জায়গায় শুধু জৈব, আর এক জায়গায় জৈব প্লাস অজৈব। সো অবশ্যই সিওডির মান কি হবে বলো তো? বেশি হবে না? কারণ এখানে আমি জৈব অজৈব উভয়কে নিচ্ছি, আর এখানে আমি শুধুমাত্র জৈবকে নিচ্ছি। তো এটাই বলতেছে যে দেখো, পানিতে উপস্থিত জৈব বস্তুকে ভাঙতে যেই অক্সিজেন প্রয়োজন হয় তাকে আমরা বিওডি বলি, আর অপরদিকে সকল জৈব অজৈব দূষককে যখন অণুজীব দ্বারা ভাঙে তখন তাদের জন্য যেইটুকু প্রয়োজন হয় তখন সেটাকে আমরা বলি কি? সিওডি। তার মানে বলা যায় যে একই পানির সিওডির মান বিওডি অপেক্ষা কি হবে? বেশি হবে। সিওডির মান কেন বেশি হবে? কারণ সিওডির মধ্যে তুমি জৈব পদার্থকেও হিসাব করতেছো, অজৈব পদার্থকেও হিসাব করতেছো। আর বিওডির মান কেন কম হবে? বিওডির মধ্যে কিন্তু আমরা অজৈব পদার্থ হিসাব করছি না, আমরা শুধুমাত্র এখানে জৈব পদার্থটা কি করছি? আমরা হিসাব করছি। সো এই ক্ষেত্রে আমরা মানে বিওডি এবং সিওডি নিয়ে এই সকল কনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। এরপরে তোমাদের বিওডি এবং সিওডির মধ্যে একটা পার্থক্য আসে মাঝে মাঝে, এটা খতে আসতে পারে বা কখনো কখনো ঘতেও দিয়ে দিতে পারে। আসলে আমরা একটু দেখাই দিই, খেয়াল করো। পুনরূপ হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, পুনরূপ হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, বিওডি কি? আচ্ছা, মাইক্রোবিয়াল, আর এটা হচ্ছে কেমিক্যাল। আচ্ছা, বিওডি কতক্ষণ পরীক্ষার সময় কতক্ষণ? এটা 5 দিন ধরে হিসাব করা হয়। এটা খুব ফাস্ট প্রসেস, আমরা 2-3 ঘন্টার মধ্যে সিওডি হিসাব করে ফেলতে পারি। ব্যবহার: পানি বা বজ্রের জীবজগতের দূষণ ক্ষমতা বোঝানোর জন্য, আর দ্রুত পানি বা বজ্রের দূষণ মাত্রা নির্ধারণ করার জন্য আমরা সিওডি ব্যবহার করি। সাধারণত বিওডি এর মান সিওডি এর থেকে কম হয়। সিওডি এর মান সাধারণত বিওডি এর চেয়ে বেশি হয়, কারণ সব জৈব পদার্থই জীববিজ্ঞানভাবে সহজে ভেঙে যায় না আর কি, সহজে ভেঙে যায় না, জীববৈজ্ঞানিকভাবে সহজে কি করা যায় না? ভেঙে যায় না। অর্থাৎ তোমরা চাইলে এই লাইনটা বাদ দিতে পারো, এই যে এই লাইনটা বাদ দিতে পারো, কারণটা এখানে ব্যাখ্যা করা নাও হতে পারে। শুধুমাত্র আমরা এটা বলবো যে সাধারণত সিওডি থেকে বিওডি কম হয়, আর সাধারণত বিওডি থেকে সিওডি কি হয়? বেশি হয়। এটার এক্সপ্লেনেশন হচ্ছে অলরেডি আমরা এর আগের ভিডিওতে বলে দিয়েছি। আমাদের এইখানকার নিচের পার্টটা আর কারণটা আর এক্সপ্লেন না করলেও হয়ে যাচ্ছে। এইটুকুই আমাদের 4টা পয়েন্টের জন্য আমরা 4টা পয়েন্ট, মানে 4 মার্কসের জন্য 4টা পয়েন্ট হতে পারে, 2 মার্কসের জন্য আসলেও তোমরা এই পয়েন্টগুলো সহজেই সেখানে ব্যাখ্যা করে দিতে পারো। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলছে? পানি বিশুদ্ধকরণ। কোন কোন উপায়ে পানিকে তুমি বিশুদ্ধ করতে পারো? তো প্রথম পয়েন্ট হচ্ছে ক্লোরিনেশন। আমরা ব্লিচিং পাউডার, এই যে দেখো ব্লিচিং পাউডার কথাটা মেনশন করেছি। ক্লোরিনেশন বলতে কি? ব্লিচিং পাউডার থেকে আমরা পানিকে পরিষ্কার করি। আমাদের ঢাকা ওয়াসার যেই পানি আসে এটি কিন্তু ব্লিচিং পাউডার থেকেই পিউরিফাই করা হয়, বা বিভিন্ন ওয়াসার যে পানি সেটা এই প্রসেসেই কাজটা করা হয়। সেকেন্ড হচ্ছে ফুটানো। দেখো পানিকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট ধরে যদি আমরা ফুটাই তখন সেই পানি জীবাণুমুক্ত হয়। তবে আর্সেনিকযুক্ত পানি ফুটালেও তা আরও ক্ষতি হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো পানিতে নর্মাল ময়লা আবর্জনা আছে, তুমি ফুটানোর পর ছেঁকে নাও, পানিটা পরিষ্কার। কিন্তু পানিতে যদি আর্সেনিক থাকে সেই পানি ফুটালেও তোমার কাজ হবে না, ওটা দূষিতই থেকে যাবে। সো ফুটানো দ্বারা আমরা নর্মাল যে কোনো পানি হোক, সামান্য যে ময়লা আবর্জনা থাকে সেটা আমরা জাস্ট ওই ফুটানোর মাধ্যমে ওটা জীবাণুগুলো মরে যায়। আমরা যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটাই তখন ওইখানে জীবাণু আর সার্ভাইভ করতে পারে না, ওই পানিটাকে আমরা বিশুদ্ধ পানি হিসেবে ধরে নেই। আচ্ছা, থিতানো মানে কি বলতো? থিতানো মানে হচ্ছে যে আমরা ফিটকিরির সংকেত কি? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 পানি, এটা কিন্তু ফিটকিরির সংকেত। এটা এমসিকিউতে আসে মাঝে মাঝে, তোমরা এই ফিটকিরির সংকেতটা মনে রাখবা। তার মানে থিতানো বলতে বোঝানো হচ্ছে যে পানিতে আমরা ফিটকিরি প্রয়োগ করব। এই ফিটকিরি কি করব? আচ্ছা, আধা ঘন্টা যখন রেখে দিব তখন পানির সকল অপদ্রব্য থিতিয়ে বালতির তলায় জমা হয়, তারপর উপর থেকে পানি ঢেলে যখন পৃথক করা হয় তখন অদ্রবণীয় দূষক দূর করা হয়। সহজে বলে দেই, তোমার কোনো একটা পানিতে ময়লা আবর্জনা রয়েছে, এবার আমি সেই পানিতে এই ফিটকিরি প্রয়োগ করলাম। কতটুকু? আমরা পরিমাণ মতো, মানে যতটুকু আমার দরকার পানি অনুযায়ী। তো আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি আমরা রেখে দেই তখন এই পানির যত ময়লা আবর্জনা আছে সবগুলো নিচে তলানি আকারে জমা হবে, এবং উপর থেকে আমরা ফ্রেশ পানিটা কালেক্ট করবো। অ্যাজ লাইক ব্যাপারটা এরকম যে নিচের দিকে তোমার ময়লা আবর্জনাগুলো জাস্ট জমা হয়ে আছে, উপর দিকের যে ফ্রেশ পানিগুলো আছে তুমি এখন এই উপরের দিকের ফ্রেশ পানিগুলো চাইলে তুমি গ্রহণ করতে পারবা, তুমি খেতে পারবা, তুমি সকল কাজে ব্যবহার করতে পারবা। তাহলে এই ক্ষেত্রে আমাকে কে সাহায্য করলো? ফিটকিরির সংকেত কি? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 পানি। এরপরে আসতেছে ছাঁকন। দেখো বর্তমান বাজারে জীবাণু, আর্সেনিক এবং অন্যান্য দূষক দূর করতে ফিল্টার পাওয়া যাচ্ছে। এই ফিল্টার
ছেঁকে নিয়ে পানিকে বিশুদ্ধ করে ফেলে আর কি। অর্থাৎ আমাদের যে ফিল্টারটা আমরা পাচ্ছি এই ফিল্টারটা পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকলে সেটাকে একদম একদম 100% ছেঁকে নিয়ে ওই পানিটাকে বিশুদ্ধ পানি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে ফিল্টার থেকে যে পানিটা আমরা পাই। অতএব পানি বিশুদ্ধকরণের এই 4টা পয়েন্ট, ক্লোরিনেশন, ফুটানো, থিতানো এবং ছাঁকন, তাহলে এই প্রসেসগুলো ফলো করে আমরা পানিকে কিন্তু সহজেই কি করতে পারি, বিশুদ্ধকরণ করতে পারি, জীবাণুমুক্ত করতে পারি। অতএব আমরা এই টপিকটা বুঝতে পারলাম। পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে।